আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বহু প্রতীক্ষার পর তফসিল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার ঝড় উঠেছে। অনেকেই আশা করেছিলেন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অস্থিরতা থেকে মুক্তি পাবে। কিন্তু ঘোষিত তফসিল এবং এর পরবর্তী ২৪ ঘন্টার ঘটনাবলী আমাদের সামনে এমন কিছু প্রশ্ন এনে দাঁড় করিয়েছে, যা এই নির্বাচন প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় তৈরি করে। দেখুন, আমরা সবাই জানি এই নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে বড় একটি দিক হলো দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। সরকার কর্তৃক সন্ত্রাস দমন আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার ফলস্বরূপ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। একটি দেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠককে বাইরে রেখে একটি ইতিহাসের সেরা নির্বাচন করার প্রচেষ্টা কতটা বাস্তবসম্মত তা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। রাজনৈতিক যারা বিচার বিশ্লেষক রয়েছেন তাদের একটি বড় অংশ মনে করেন ব্যাপক অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই তার বৈধতা বা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না। অথচ সেই ব্যাপক অংশগ্রহণের পথটাই এখানে রুদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী এবং দলনেত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমান পরিস্থিতিটি কোনো বর্জন নয়, এটি হচ্ছে লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ। তার আশঙ্কা, দলটির সমর্থকেরা এই ত্রুটিপূর্ণ ভোটে অংশ না নিয়ে ঘরে বসে থাকবে। তবে তফসিল ঘোষণার পরপরই আমরা দেখলাম ভিন্ন চিত্র। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সমর্থকেরা রাজধানীর বেশ কয়েকটি এলাকা সহ দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন। এই ঘটনা ইঙ্গিত দেয় দলটি হয়তো ঘরে বসে থাকার নীতিতে সম্পূর্ণ অটল থাকবে না, বরং রাজপথে তাদের প্রতিবাদ ও অবস্থান অব্যাহত রাখবে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য তারা সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশের ভেতরে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। অপরদিকে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ভোটের মাঠে যে সংঘাতের চিত্র শুরু হলো তা আরো বেশি উদ্বেগজনক। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী দিনের আলোয় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা এবং নির্বাচনী সংঘাতের আশঙ্কাকে আরো অনেক বেশি প্রকট করে তুলেছে। রাজধানীতে দিনে দুপুরে খুনের ঘটনা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন, এইসব ঘটনাই প্রমাণ করে যে দেশের পরিস্থিতি মোটেও স্বাভাবিক বা উৎসবমুখর নয়। সরকারের মিত্র দলগুলোর মধ্যেই সংঘাত বাড়ছে, আর নিষিদ্ধ থাকা দলগুলোর মিত্রদের উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞার চাপ। এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের উৎসবমুখর ও নির্বিঘ্ন ভোটের যে আহ্বান তা অনেকের কাছেই প্রহসন বলে মনে হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসিরউদ্দিন তার ভাষণে মানসম্মত, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। কিন্তু তিনি কোথাও একবারও অংশগ্রহণমূলক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের কোনো ধরনের কথা বলেননি। ব্যাপারটা ঠিক এমন দাঁড়ায়, আপনি সেরা উপকরণ বাদ দিয়ে শুধু পাত্রটিকে সুন্দর করে সাজাতে চাইছেন, কিন্তু মেনুর প্রধান পদটি যদি নিষিদ্ধ থাকে তবে সেই আয়োজনের সৌন্দর্য দিয়ে কতটা ক্ষুধা মেটানো সম্ভব? সিসি ভোটারদের কাছে ভোটকে পবিত্র আমানত হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু লাখ লাখ ভোটারের সেই আমানত রক্ষার সুযোগ প্রকৃতপক্ষে কোথায়? এবারের নির্বাচনের তফসিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দ্বৈত ব্যালট ব্যবস্থা। নির্বাচন কমিশন জানিয়েছে ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন একই সঙ্গে সংসদ নির্বাচন এবং জুলাই সন্ধির উপর গণভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের এই সমন্বয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটিকে অনেকেই বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি পাওয়ার মতো ঘটনা বলে মজা করছেন।
কিন্তু এই দ্বৈত প্রক্রিয়া আসলে ভোটারদের মধ্যে কতটা স্বচ্ছতা বা কতটা বিভ্রান্তি তৈরি করবে তা নিয়েও রয়েছে নানা ধরনের সংশয়। দর্শক, এই পুরো প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশনের সবচেয়ে বড় একটি মাথা ব্যথার কারণ হলো সময়। ভোটের তারিখ 12ই ফেব্রুয়ারি, আর এর ঠিক কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। হিসাব অনুযায়ী রোজা শুরু হতে পারে 19 বা 20 ফেব্রুয়ারির দিকে, অর্থাৎ হাতে সময় মাত্র 7 দিনের মতো। যদি কোনো কারণে নির্বাচন 4 বা 5 দিনের বেশি পেছাতে হয়, তবে তা চলে যাবে অন্তত 3 মাস পরে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের যে ঘোষণা ছিল, সেই বাস্তবতাই হয়তো ফিরে আসবে। এই কারণে নির্বাচন কমিশন একটি চরম টাইট স্পটে আছে। তাদের মনে হচ্ছে এখনই ভোট না হলে রোজার কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে। অতীতে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল পেছানো বা সংশোধন করার অনেক ইতিহাস আছে। 2007 সালে নবম জাতীয় সংসদের নির্বাচনের সময়ও এমন ঘটনা ঘটেছিল, যখন আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছিল। সেবার 4 দফায় তফসিল সংশোধন হলেও শেষ পর্যন্ত সেই নির্বাচন করা যায়নি। জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই সময় নির্বাচন হয়েছিল। বর্তমান কমিশনকে সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটাতে হলে এই স্বল্প সময়ের মধ্যে সকল পক্ষের আস্থা অর্জন করে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বলছে নির্বাচন কমিশন সেই পথে হাঁটছে না, বরং তারা একটি একতরফা নির্বাচনকে দ্রুত সম্পূর্ণ করার দিকে মনোযোগ দিয়েছে। আন্তর্জাতিক চাপ, দেশের ভেতরের সংঘাত, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং একটি বৃহৎ দলের অনুপস্থিতি, এই সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারির এই ভোটিং বাক্সটি বাংলাদেশের মানুষের জন্য পবিত্র আমানত নিয়ে আসবে, নাকি কেবল আরো গভীর সংকটের নতুন সমীকরণ তুলে ধরবে? সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই বহু সমীকরণের চাদরে মোড়ানো তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, তার দিকেই এখন পুরো দেশের মানুষ তাকিয়ে আছে। সেই সাথে সাথে তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই যে ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে, প্রকাশ্যে গুলাগুলি দেখা যাচ্ছে, কিংবা আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলের হঠাৎ করে কর্মসূচিতে তৎপরতা, এই সবকিছু কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখন নির্বাচনের পূর্বে যদি আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিহত করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে মাঠে নামে, তাহলে দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরো বিঘ্নিত হতে পারে। এবং এই পরিস্থিতি যদি বিঘ্নিত হয়ে ব্যাপক আকার ধারণ করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি আরো ব্যাপক অবনতি দেখা দেয়, তাহলে আদৌ নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবেন কিনা, এটিও কিন্তু একটি বড় প্রশ্ন। তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন এক প্রকার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এখন সেই অনিশ্চয়তার দিক থেকে নির্বাচনকে নিশ্চয়তা দিতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো আমার মনে হয় সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা খুবই ভালো করে জানেন। যদি দেশবাসী এবং জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান, কোনো প্রকার প্রহসন না করে, তাহলে আমার মনে হয় সেই পদক্ষেপগুলো দ্রুত বাস্তবে প্রতিফলন করা দরকার। এর মধ্যে একটি হচ্ছে সর্বদলের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সুতরাং সরকার আসলে কি করবে সেটি সরকারের উপর নির্ভর করে, এবং জনগণের কথা সরকার কতটুকু চিন্তা করবে এটিও কিন্তু সরকারের উপরেই নির্ভর করছে।